স্টুডেন্ট আজকের আমরা আলোচনা করব আপেক্ষিক বেগ নিয়ে, ঠিক আছে, অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি। তো আপেক্ষিক বেগ কাকে বলা হয়? এক বস্তুর সাপেক্ষে অপর বস্তুর বেগকে বলা হয় আপেক্ষিক বেগ, ঠিক আছে। সাপোজ তুমি গাড়িতে যাচ্ছ আর রাস্তার পাশে কি আছে, গাছ আছে, ঠিক আছে। তুমি গাড়িতে এইভাবে যাচ্ছ, তোমার মনে হচ্ছে কি না তুমি গাড়িতে বসে আছো, গাড়িটা এই দিকের দিকে যাত্রা করছে, তো তোমার মনে হবে যেন রাস্তা গাছগুলো কি তার বিপরীত দিকে গতিশীল, ঠিক আছে, এটা তোমার মনে হচ্ছে। তাই তো অ্যাকচুয়ালি প্রকৃত কিন্তু গাছ গতিশীল নয়, কিন্তু গাছগুলোকে তোমার মনে হবে কি না পেছনের দিকে, তোমার ঠিক পেছনের দিকে গতিশীল হচ্ছে। তো এটা কী ধরনের উদাহরণ না আপেক্ষিক বেগ, ঠিক আছে। তুমি দেখছো তোমার সাপেক্ষে, তাহলে বেগ গাছটার বেগ কী হবে, সেটা হবে কিনা আপেক্ষিক বেগ। গাছটার যে বেগটা তোমার সাপেক্ষে গাছটার যে বেগটা সেটা হবে আপেক্ষিক বেগ। আর প্রকৃত অ্যাকচুয়ালি গাছের বেগ কি 0। তো প্রকৃত বেগ কাকে বলা হয়? ভূপৃষ্ঠের সাপেক্ষে অর্থাৎ গ্রাউন্ডের সাপেক্ষে কোনো বস্তুর বেগকে বলা হয় কিনা আপেক্ষিক বেগ। কারণ কি গ্রাউন্ডকে আমরা কি স্থির নির্দেশতন্ত্র হিসাবে ভাবি, অর্থাৎ না গ্রাউন্ড অর্থাৎ ভূপৃষ্ঠ স্থির আছে, তার সাপেক্ষে কোনো বস্তুর গতি হলো কী হবে, মানে প্রকৃত বেগ, ঠিক আছে। কোনো গ্রাউন্ডের সাপেক্ষে কোনো বস্তুর বেগকে বলা হবে সেই বস্তুর প্রকৃত বেগ, বোঝা গেল। আর অপর কারোর সাপেক্ষে কোনো বস্তুর বেগকে বলা হবে কিনা আপেক্ষিক বেগ, ঠিক আছে। তো এটা তো আমরা জানলাম কি, একটা শুধুমাত্র ডেফিনেশন। আচ্ছা, পরপর আমরা সব জানবো, তার জন্য কি ভিডিওটা পুরোটা আমাকে দেখতে হবে। আচ্ছা দেখো, সাপোজ এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে বললো। আচ্ছা, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ, এটাকে কীভাবে সিম্বল দিয়ে প্রকাশ করা হয়? এইভাবে, বেগ কার বেগ না এ বস্তুর বেগ কার সাপেক্ষে না বি বস্তুর সাপেক্ষে, অর্থাৎ এটাকে লিখতে হবে কিনা ভি এ বি, অর্থাৎ এ বি কি সাবস্ক্রিপ্ট থাকবে, অর্থাৎ নিচের দিকে থাকবে, লেখা হবে যেমন আমরা লিখি না V1 বেগ V2 বেগ নিচের দিকে লিখি না, সেরকমভাবে দেখো ভির নিচে কি এ বি লেখা আছে ছোট করে। তো এটার মিনিংটা কি না, এটা বোঝাচ্ছে যে এ বস্তুর বেগ কার সাপেক্ষে না বির সাপেক্ষে, যেটা পরে লেখা থাকবে তার সাপেক্ষে, বোঝা গেল। আচ্ছা, এবার কি হচ্ছে, এর মান কীভাবে নির্ণয় করা হয়? আচ্ছা, তাহলে বি বস্তুর সাপেক্ষে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ নির্ণয় করতে গেলে তোমাকে কি করতে হবে না এ বস্তুর প্রকৃত বেগ মাইনাস লিখতে হবে কিনা বি বস্তুর প্রকৃত বেগ, আর সবই কিনা ভেক্টর রূপ লিখতে হবে, ঠিক আছে। ভেক্টর, বোঝা গেল। বেগ একটা ভেক্টর রাশি, তোমরা জানো, তার মান আর অভিমুখ দুটোই আছে। তো মান আর অভিমুখ সমেত কি লিখতে হবে না এইগুলোর মান বসাতে হবে, বোঝা গেল। মান আর অভিমুখ সমেত এগুলো লিখতে হবে। প্রথমত যখন আমি একটা উদাহরণ সলভ করবো তোমরা বুঝতে পারবে, তখন আরও ইজি, আরও তখন তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখন অবধি জানলাম কি, ধরো না এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ চিহ্নিত করা হয় কীভাবে, এই সিম্বল দিয়ে, অর্থাৎ ভি এ বি। এর মিনিংটা কি না এ বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ, ওকে। আচ্ছা, তাহলে এটার ভ্যালু কীভাবে আমরা নির্ণয় করি? এটার সমান আমরা কি লিখি, এ বস্তুর প্রকৃত বেগ মাইনাস বি বস্তুর প্রকৃত বেগ। দেখো লেখা আছে, দেখো ভি এ জি ফর গ্রাউন্ড, অর্থাৎ গ্রাউন্ডের রেসপেক্টে কোনো বস্তুর বেগকে আমরা প্রকৃত বেগ ধরি। তাহলে দেখো এ বস্তুর বেগ কার সাপেক্ষে গ্রাউন্ডের সাপেক্ষে, তার মানে কি এ বস্তুর প্রকৃত বেগ লেখা আছে, দেখো এ বস্তুর প্রকৃত বেগ, এটা অবশ্যই তুলে নেবে। আচ্ছা, মাইনাস কী করতে হবে, বি বস্তুর প্রকৃত বেগ, তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে বেগ, এই যে জি লেখা আছে দেখো, বি তারপরে কি জি লেখা আছে, তার মানে কি গ্রাউন্ডের সাপেক্ষে বি বস্তুর বেগ, তাহলে বি বস্তুর প্রকৃত বেগ, এই যে বি বস্তুর প্রকৃত বেগ। তাহলে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ নির্ণয় করতে গেলে তোমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। এটা প্রত্যেকের ক্ষেত্রে যার সাপেক্ষে নির্ণয় করবে সেটাকে সবসময় মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। দেখো বির সাপেক্ষে নির্ণয় করছি, বিটাকে মাইনাস করেছি দেখো, এই যে, আর এগুলো পুরো ভেক্টর রূপ লিখেছি। আচ্ছা, এবার দেখো আমরা একটা উদাহরণ নিচ্ছি, দেখো এটা সলভ করলে তোমরা পুরোটাই বুঝতে পারবে। সাপোজ বি বস্তু 4 কিলোমিটার/আওয়ার বেগে কোন দিকের দিকে যাচ্ছে, নর্থের দিকে যাচ্ছে, বোঝা গেল। আর এ বস্তু কোন দিকের দিকে যাচ্ছে, পূর্ব দিকে, ইস্টে, ঠিক আছে। ইস্টের দিকে কত বেগে যাচ্ছে, 3 কিলোমিটার/আওয়ার বেগে, বোঝা গেল। তাহলে দেখো এটা নর্থে যাচ্ছে, এটা কি না ইস্টে যাচ্ছে, বোঝা গেল। মানগুলো বলা আছে কিনা এর 4 কিলোমিটার/আওয়ার আর এর কিনা 3 কিলোমিটার/আওয়ার। এবার এগুলোকে আমি ভেক্টর রূপে কনভার্ট করব। তো স্টুডেন্ট, তো আমরা এখন কি করব, বেগটাকে ভেক্টর রূপে কীভাবে প্রকাশ করতে হয় সেটা আগে জানবো, তারপরে আমরা এটাকে সলভ করব। দেখো ভেক্টর রূপে বেগকে কীভাবে ভেক্টর রূপে প্রকাশ করতে হয়, বেগ বলা থাকবে এবং অভিমুখ বলা থাকবে, সেটাকে এবার ভেক্টর রূপে কীভাবে কনভার্ট করতে হয়। সাপোজ একটা বস্তু ওয়াই অক্ষ বরাবর গতিশীল, তাহলে ধরো না এক্স কিলোমিটার/আওয়ার বেগে কোন অক্ষ বরাবর, এক্স এর ধরো না এ কিলোমিটার/আওয়ার বেগে কি না ওয়াই অক্ষ বরাবর গতিশীল, পজিটিভ ওয়াই অক্ষ বরাবর। তাহলে এটাকে আমরা ভেক্টর রূপ কীরকম লিখতে পারি, এ জে ক্যাপ, তোমরা নিশ্চয়ই আই ক্যাপ জে ক্যাপ এসব সম্পর্কে তোমাদের নিশ্চয়ই জ্ঞান আছে। দেখো যদি আমরা কোনো বস্তু পজিটিভ ওয়াই অক্ষ বরাবর গতিশীল হয়, তাহলে তার অভিমুখ নির্দেশ করি কি দিয়ে, একটা ইউনিট ভেক্টর দিয়ে, সেই ইউনিট ভেক্টরটা কী হবে, জে ক্যাপ।
তাই তো? ধরো সাপোজ একটা বস্তু এক্স অক্ষ বরাবর গতিশীল, তাহলে এক্স অক্ষ বরাবর গতিশীল কি বি বেগে, সাপোজ বি কিলোমিটার পার আওয়ার বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল, তাহলে তাকে আমরা ভেক্টর রূপে কীভাবে লিখতে পারি, বি আই ক্যাপ, অর্থাৎ পজিটিভ এক্স অক্ষ বরাবর গেলে প্লাস আই ক্যাপ, যদি নেগেটিভের দিকে যেত তাহলে মাইনাস আই ক্যাপ লিখতাম। বোঝা গেল? যেমন এখানে কিছু পজিটিভ জে ক্যাপ লিখেছি, যদি নেগেটিভ এক্স ওয়াই অক্ষ বরাবর যায় তাহলে কী হবে, নেগেটিভ জে ক্যাপ। বোঝা গেল? সাপোজ ধরো না এ কিলোমিটার পার আওয়ার বেগে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর গতিশীল, তাহলে আমরা কী লিখবো, এ মাইনাস জে ক্যাপ। বোঝা গেল? অ্যাকচুয়ালি এই ইউনিট ভেক্টরের কাজ। আচ্ছা চলে আসো এই উদাহরণে, তাহলে কি বস্তুটা কি 4 কিলোমিটার পার আওয়ার বেগে কি কোন দিকের দিকে, যা নর্থের দিকে গতিশীল। তাহলে এটা যদি ভেক্টর রূপে বলি, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর না, এটা এক্স অক্ষ হচ্ছে, এটা কি ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, তাহলে এক্স অক্ষ বরাবর অ্যাকচুয়ালি বি বস্তুটা গতিশীল কত বেগে, 4 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে এর ভেক্টর রূপ হবে 4 জে ক্যাপ। এবার পজিটিভ কেন, কারণ পজিটিভ ওয়াই অক্ষ বরাবর গেলে কী হবে, আমরা জে ক্যাপ ইউজ করি। যদি পজিটিভ এক্স অক্ষ বরাবর যায় তাহলে আমরা কী বলি, আই ক্যাপ ইউজ করি, তাই তো? অভিমুখ নির্দেশ করার জন্য। এটা তো মান, আর এটা কি না, তার অভিমুখ নির্দেশ করছে। তাহলে কি এ বস্তুটা কোন দিকের দিকে, এদিকের দিকে গতিশীল, তার লিখেছি দেখো 3i ক্যাপ, এগুলো আই ক্যাপ দিয়ে দাও, মাথায় ক্যাপ দিয়ে দাও। বোঝা গেল? আচ্ছা আমাকে এখানে কি নির্ণয় করতে বলেছে, যে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করো। তাহলে আমরা ফর্মুলা কি ইউজ করবো, এই ফর্মুলাটা দেখো, ভি এ বি, তার মানে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, সেটা সমান আমরা কি লিখতে পারি, এ বস্তুর প্রকৃত বেগ মাইনাস বি বস্তুর প্রকৃত বেগ, যার সাপেক্ষে বলেছি সেটাকে নেগেটিভ করেছি, মাইনাস করে দিয়েছি। ওকে, এবার দেখো এদের ভ্যালু তোমরা জানো, এ বস্তুর প্রকৃত বেগ কত, 3i ক্যাপ, এদিকের দিকে যাচ্ছে, 3i ক্যাপ বসিয়েছি। বি বস্তুর প্রকৃত বেগ কোন দিকের দিকে, এদিকের দিকে, 4j ক্যাপ, দেখো 4j ক্যাপ লিখেছি, এর ভ্যালু বসিয়েছি, দেখো এর ভেক্টর রূপ বসিয়েছি, এই যে 4j ক্যাপ, এই যে এর ভেক্টর রূপ 4j ক্যাপ। এবার ওভারঅল কী এলো, এটা এলো 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ। এবারে এটাকে আমি কি মডিফাই করে এরকম লিখতে পারি, তো 3i ক্যাপ প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 4j ক্যাপ, এরকম লিখতে পারি। তার মানে এখন বোঝা যাচ্ছে যে ভি এ বি ভেক্টরটা, অর্থাৎ কিনা এ বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ, এই যে ভেক্টর বেগটা, এই বেগটা কিনা এই বেগ আর এই বেগের সমষ্টি, এই ভেক্টর আর এই ভেক্টরের নিশ্চয়ই সমষ্টি, তাহলে কি বলবো, এটাকে লব্ধি ভেক্টর বলবো। এই ভেক্টর আর এই ভেক্টর কি লব্ধি ভেক্টর, এটা হ্যাঁ কি না, এটা লব্ধি ভেক্টর। জানো তোমরা ত্রিভুজ সূত্র পড়েছো, যদি সি সমান যদি এ প্লাস বি হয়, সি সমান যদি এ প্লাস বি হয়, এই সব ভেক্টর রূপ, সি ভেক্টর সমান যদি এ প্লাস বি ভেক্টর হয়, তাহলে সি ভেক্টরকে কী বলবো আমরা, লব্ধি ভেক্টর। কার লব্ধি ভেক্টর, এ আর বি ভেক্টর লব্ধি ভেক্টর। সিমিলারলি এখানেও দেখো ভি এ বি, এই ভেক্টরটা দেখো, এই ভেক্টর আর এই ভেক্টর লব্ধি ভেক্টর। তাহলে আমরা ত্রিভুজ সূত্র অনুসারে এদেরকে যদি আমরা ভেক্টর ডায়াগ্রাম করি, তাহলে কীরকম আসবে দেখো, 4i ক্যাপ, 3i ক্যাপ, তাহলে এটা 3i ক্যাপ, আচ্ছা মাইনাস 4j ক্যাপ, মাইনাস 4j ক্যাপ নিচের দিকে হবে, কারণ মাইনাস আছে যেহেতু নিচের দিকে নির্দেশ করছে, অর্থাৎ নেগেটিভ ওয়াই অক্ষ নির্দেশ করছে, তাহলে এটার কি 4j ক্যাপ মাইনাস 4j ক্যাপ হলো। আচ্ছা তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর কোনটা, ভি এ বি ভেক্টর। আচ্ছা তাহলে লব্ধি ভেক্টরকে কী বিপরীত ক্রমে নিতে হয় সবসময়। দেখো এটা যদি আমি ক্লকওয়াইজ নিই, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, বোঝা গেল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এরা কি সব ক্লকওয়াইজ নেওয়া হয়েছে, আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বোঝা গেল তো ভেক্টর রূপ। তাহলে এটা কী হবে, এটা কি ভেক্টর, ভি এ বি ভেক্টর। বোঝা গেল? আচ্ছা ভি এ বি ভেক্টরের এবার কী হচ্ছে, আমরা অভিমুখটা জেনে গেলাম। ঠিক আছে, ভেক্টর ডায়াগ্রাম করে কি করতে হবে, ভেক্টর ডায়াগ্রাম কী নির্দেশ করছে দেখো, তোমাকে অভিমুখ নির্দেশ করে দিচ্ছে। ঠিক আছে, এই বরাবর গতিশীল, এবার কত কোণে অনুভূমিকের সঙ্গে কত কোণে গতিশীল সেটা আমরা বুঝতে পারছি না, সেটা আমরা নির্ণয় করতে পারি এখানে, তো সেটা আমরা পরে নির্ণয় করছি। তাহলে আগে বোঝো তাহলে ভেক্টর ডায়াগ্রামটা কীভাবে ড্র করতে হবে। ঠিক আছে, ভেক্টর রূপটা লিখে ভেক্টর ডায়াগ্রামটা কীভাবে ড্র করছি সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। এবারে আমাকে বলেছে কি না, এবি ভেক্টরের মান বলো। এবি ভেক্টরে তো এইটাই তো ভেক্টর রূপ, এবার মান কীভাবে নির্ণয় করি আমরা। দেখো এটা একটা কি হচ্ছে, সমকোণী ত্রিভুজের মতো হচ্ছে না, এটা ঠিক অতিভুজ। ভি এ বি ভেক্টরটা একটা কি অতিভুজকে নির্দেশ করছে, এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, এটা একটা অতিভুজকে নির্দেশ করছে। তাহলে আমরা অতিভুজ কীভাবে নির্ণয় করি, √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা লম্বে যদি এটাকে আমি লম্ব ধরি, বা এটাকে যেটাকেও তোমরা লম্ব ধরতে পারো, তো এটাকে লম্ব ধরি, তাহলে মান কত আছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস এর মান কি আছে 3 আছে, তাহলে 3 স্কোয়ার, তাহলে টোটালটা কত হলো, 4 স্কোয়ার মানে কত 16, আর 3 স্কোয়ার মানে 9, তাহলে টোটাল কত হলো √অফ 25 মানে কত ভ্যালু আসবে কত 5। ঠিক আছে, তাহলে ভি এ বি ভেক্টরের ভ্যালু মান ক্ষেত্রে এরকমভাবে আমরা সিম্বল ইউজ করি, তো এই ভেক্টর দিয়ে মড দিয়ে দিই, মড মানে কি তার মানকে নির্দেশ করে। তাহলে তার মানটা কত এলো, এইটা তার মান 5, তার মান হলো 5, আর ভেক্টর রূপটা হলো এরকম
3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, এটা ভেক্টর রূপ, ঠিক আছে। তাহলে ভি এবি ভেক্টরের ভেক্টর রূপ হলো কী হবে, 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, বোঝা গেল। এই ভেক্টরের মান হলো 5 এবং সে কি এই বরাবর গতিশীল। এবার অনুভূমিকের সঙ্গে কত কোণ করে গতিশীল সেটা আমরা নির্ণয় করছি। দেখো তোমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা আগে ক্লাস 10-এ সবাই তো পরিমিতি করেছো, ত্রিকোণমিতি করেছো। ত্রিকোণমিতি তোমরা তো এগুলো নির্ণয় করেছো। দেখো এটা সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ, আমি এই কোণটা নির্ণয় করবো। অ্যাকচুয়ালি কত কোণে বস্তুটা গতিশীল এটাকে তার অভিমুখ নির্দেশ করছে, ঠিক আছে, বোঝা গেল। আমরা তো এই ভেক্টরের মান পেয়ে গেছি, শুধুমাত্র এবার কীভাবে যাচ্ছে, কীরকম কোণ করে যাচ্ছে অ্যাকচুয়ালি সেটা আমাকে নির্ণয় করতে হবে। এই মানটা, এই থিটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে থিটার মান আমাকে নির্ণয় করতে হবে। কার মান দেওয়া আছে, এটা 4, এটা 3, দেখো 3i মাইনাস 4j ক্যাপ এরকম দেওয়া ছিল তো। তাহলে মান কত, এর 3 এর 4, এই বাহুটার মান 4, এই বাহুটার মান কত 3। ওকে, তাহলে আমরা যদি বলি ট্যান থিটা সমান কি লিখি, লম্ব বাই ভূমি। লম্ব কত, এই কোণের সাপেক্ষে এটা লম্ব হলো 4 আর ভূমি কত 3। তাহলে থিটা ইজিক্যাল টু কি লিখতে পারি, ট্যান ইনভার্স 4/3। থিটা ইজিক্যাল টু কি হবে, ট্যান ইনভার্স 4/3, অর্থাৎ এই থিটার মান পেয়ে গেলাম, ঠিক আছে। এগুলো ক্যালকুলেটার তোমরা মেরে এটা করে নিতে পারো। ট্যান ইনভার্স 4/3 ভ্যালু একটা আসবে, যাই হোক ধরুন একটা ভ্যালু এলো, ধরুন আমি সাপোজ ধরে নিলাম এক্স, যাই হোক ভ্যালু এলো, থিটার মান ধরুন এক্স এলো। তাহলে কী হবে, তার সে তাহলে অনুভূমিকের সঙ্গে থিটা এক্স কোণে নিশ্চয়ই এইভাবে গতিশীল, বোঝা গেল। টোটাল ব্যাপারটা বোঝা গেল তো। তাহলে আমাকে কোশ্চেনটা কী ছিল, যে একটা বস্তু এদিকে গতিশীল আর একটা বস্তু এদিকে গতিশীল। তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর সাপেক্ষে কী বলেছে, এ বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করেছে। তাহলে অ্যাকচুয়ালি বি কীরকমভাবে দেখবে, এ বস্তুটা যদি এদিকে গতিশীল, বি তাহলে সেটাকে কীভাবে লক্ষ্য করতে, কীভাবে ভাববে যে সে কোন দিকে গতিশীল। যেমন তুমি গাড়িতে যাওয়ার সময় তোমার কী হয় না, রাস্তার চারপাশে যে গাছপালাগুলো থাকে সে পিছনের দিকে গতিশীল হয়, তুমি এটা অনুভব করো। তাহলে এক্ষেত্রে অ্যাকচুয়ালি বি কীভাবে অনুভব করবে, এ বস্তু তো এদিকে এদিকে গতিশীল, কিন্তু সে কি ফিল করছে, কীভাবে গতিশীল বস্তুটা, এইভাবে গতিশীল। সে যাচ্ছে অ্যাকচুয়ালি এ বস্তুটা যাচ্ছে এইভাবে, কিন্তু বি ফিল করছে কীভাবে, সে এইভাবে গতিশীল ফিল করছে, এইভাবে গতিশীল যাচ্ছে কিন্তু অনুভূমিকভাবে। তো স্টুডেন্ট, আমরা আগের প্রবলেমটা সলভ করলাম যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর কীভাবে বেগ নির্ণয় করতে হবে, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর কীভাবে বেগ নির্ণয় করতে হবে, আপেক্ষিক বেগ, সেটা আমরা নির্ণয় করলাম। এবার দেখো আমি আরেকটা প্রবলেম নিয়েছি, যে এক ব্যক্তি অনুভূমিক রাস্তায় যাচ্ছে 3 কিলোমিটার/আওয়ার বেগে, 3 কিলোমিটার/আওয়ার বেগে, এই বেগে যাচ্ছে। এবারে সে যখন যায়, সে মনে করছে যে তার সাপেক্ষে সে মনে করছে কি না, বৃষ্টি অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে পড়ছে, সেটা ভাবছে, ঠিক আছে। কত বেগে পড়ছে না, 4 কিলোমিটার/আওয়ার বেগে, ঠিক আছে। আচ্ছা, বৃষ্টি তাহলে কি অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে পড়ছে, সেটা ফিল করছে, ঠিক আছে। তাহলে এটা বৃষ্টির এই যে বেগটা, এই যে কোণে পড়াটা, এটা কে ভাবছে না, ব্যক্তি ভাবছে। তাহলে আমি বলতে পারি অ্যাকচুয়ালি এই যে বৃষ্টির বেগটা, ঠিক আছে, অর্থাৎ রেনের ভেলোসিটি রেসপেক্ট টু কার না, ম্যান। তাহলে ম্যানের রেসপেক্টে অ্যাকচুয়ালি এরকম কোণে পড়ছে, ভাবছে ম্যান এটা, অর্থাৎ কিনা ব্যক্তি ভাবছে, সেটা কত না 4 কিলোমিটার/আওয়ার। ওকে, এবার তাহলে এটা কি আপেক্ষিক বেগ নিশ্চয়ই বৃষ্টির। তাহলে বৃষ্টির প্রকৃত বেগ আমাকে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। বৃষ্টির প্রকৃত বেগ অর্থাৎ গ্রাউন্ডের রেসপেক্টে বৃষ্টির অ্যাকচুয়ালি বেগ কত সেটা আমাকে জিজ্ঞেস করেছে। তো এই ধরনের প্রবলেম সলভ করতে গেলে সেই একই রকম ফর্মুলা। দেখো আমরা ম্যানের সাপেক্ষে বৃষ্টির বেগকে কীভাবে লিখতে পারি, VRM অর্থাৎ কি না ম্যানের রেসপেক্টে কার বেগ না বৃষ্টির বেগ, সমান আমরা লিখতে পারি কি VRG মাইনাস VMG। তার মানে কি বৃষ্টির প্রকৃত বেগ মাইনাস কিনা ম্যানের প্রকৃত বেগ, এটাকে বিয়োগ করলে কি হবে, আমি কি পেয়ে যাব না বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে না ম্যানের সাপেক্ষে, বোঝা গেল। আর এটার ভ্যালু আমাকে দেওয়া আছে কত, এই যে 4 কিলোমিটার/আওয়ার। আমাকে নির্ণয় করতে হবে কোনটা, এইটা VRGটা অর্থাৎ বৃষ্টির প্রকৃত বেগ, ঠিক আছে। তো আমি একই রকমভাবে এটা করব, দেখো কীভাবে করছি। দেখো VRG সমান আমরা কি লিখতে পারি, VRM প্লাস VMG, এটা লিখতে পারি। আচ্ছা, এবার আমি বলেছি যে বেগ যেগুলো দেওয়া থাকবে সেগুলোকে ভেক্টরে কনভার্ট করে নেবে। আচ্ছা দেখো বৃষ্টি কীভাবে পড়ছে, 30 ডিগ্রি কোণ করে পড়ছে, এইভাবে 30 ডিগ্রি কোণ করে পড়ছে, কার সাপেক্ষে অনুভূমিকের সঙ্গে সাপেক্ষে 30 ডিগ্রি কোণ করে পড়ছে। তাহলে বৃষ্টির এই এটাকে আমি ভেক্টর রূপে কীভাবে কনভার্ট করব, এটা তো ভ্যালু কত 4 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এটাকে দুটো উপাংশে আমি ভাগ করতে পারি, এই বরাবর একটা উপাংশ আর এই বরাবর একটা উপাংশ। এই বরাবর উপাংশ কি হবে 4 cos 30, আর এই বরাবর উপাংশ কি হবে 4 sin 30।
এটা তো তোমরা তো উপাংশে ভাগ করতে পারো। যদি কোনো একটা বল এরকমভাবে অনুভঙ্গের সঙ্গে যদি 30 ডিগ্রি কোণ করে যায়, ধরো এই পরিমাণ বল, তাহলে থিটা কোণের দিকে উপাংশ কী হবে, কস উপাংশ হবে এফ কস 30, আর এদিকে কী হবে, তার সঙ্গে লম্বভাবে কী থাকবে, সাইন কম্পোনেন্ট, অর্থাৎ এফ সাইন 30। ওকে, তাহলে এটা আমি সিমিলার করেছি, এই যে ফিগারটা আমি করেছি এটা ওই রকমভাবেই করেছি, যে বৃষ্টির বেগটাকে কী করছি, আমি দুটো অংশে ভাগ করে নিয়েছি। বৃষ্টি তো এইভাবে পড়ছে 4 কিলোমিটার/আওয়ার বেগে, এরকম কৌণিকভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। তাহলে সেটাকে দুটো অংশে ভাগ করলে কি হয়, 4 cos 30 হয়, আর একটা কি 4 sin 30। আচ্ছা, 4 cos 30 কোণ বরাবর দেখো মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এটাকে আমি লিখতে পারি 4 cos 30 মাইনাস আই ক্যাপ, ওকে, প্লাস 4 sin 30 জে ক্যাপ মাইনাস জে ক্যাপ, এটা লিখতে পারি। বোঝা গেল? তাহলে আমি কি করলাম, বৃষ্টির বেগটাকে পুরো ভেক্টর রূপে কনভার্ট করে দিলাম। বৃষ্টির বেগটাকে এটা আমি পেয়ে গেলাম, বৃষ্টির বেগের ভেক্টর রূপ এটা, ঠিক আছে। আর এগুলোকে সলভ করলে কি হবে দেখো, cos 30 মান কত হয়, √3/2 মাইনাস আই ক্যাপ, মাইনাসটাকে আমি সামনে নিয়ে চলে এলাম, তাহলে এইটা প্লাস 4, আচ্ছা এই মাইনাসটাকেও সামনে নিয়ে চলে আসো, সামনে লেখো, সাইন 30 ভ্যালু কত হবে, সাইন 30 ভ্যালু হয় 1/2, ঠিক আছে, যেমন যে ক্যাপ ছিল তেমন দিয়ে দাও, এই মাইনাসটাকে সামনে নিয়ে চলে এসেছি। তাহলে এইটা হলো ওভারঅল ফিগার, এর কাটাকাটি করে শর্ট করে নাও, তাহলে 2 জে ক্যাপ, আর এদিকে কী হবে 2√3 মাইনাস 2√3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ, এটা এলো। তাহলে এটা কি হলো, বৃষ্টির বেগের ভেক্টর রূপ, অর্থাৎ বৃষ্টির বেগ বলতে কি কার সাপেক্ষে, এটা কার সাপেক্ষে ছিল, ম্যানের সাপেক্ষে, ঠিক আছে, এই যে ম্যানের সাপেক্ষে, বোঝা গেল এইটা। তাহলে ভেক্টর রূপটা আমি জেনে গেলাম। তাহলে এই ভেক্টর রূপটা কী হলো, বৃষ্টির ভেক্টর রূপটা জেনে গেলাম। আচ্ছা, ব্যক্তি কীভাবে যাচ্ছে, ব্যক্তি যাচ্ছে এইভাবে, ব্যক্তি কত কিলোমিটার/বেগে যাচ্ছে, 3 কিলোমিটার/বেগে। এটাকে আমার ভেক্টর রূপে কনভার্ট করলে কী হবে, এটা কোন অক্ষ বরাবর যাচ্ছে, পজিটিভ এক্স অক্ষ বরাবর, তাহলে কী হবে 3 আই ক্যাপ। তাহলে এটা কি, ম্যানের বেগ, এটা ম্যানের বেগ, আর এটা কি না, বৃষ্টির আপেক্ষিক বেগ, কার সাপেক্ষে, ম্যানের সাপেক্ষে, সেটার ভেক্টর রূপ কোনটা, এটা। বোঝা গেল, সবার আমি ভেক্টর রূপ নির্ণয় করে নিয়েছি, এবার শুধু এখানে মান বসাবো। এই সূত্রে আমরা কি শুধু মান বসাবো, এগুলো সব ভেক্টর, তো এগুলো সব ভেক্টর ফরম্যাট, এখানে আমার ভেক্টর ফরম্যাটে সব মানগুলো বসাতে হবে, যা কিছু আছে আমাকে এখানে, এগুলো আমাকে বলে দিয়েছে, যেমনভাবে বলে দিয়েছে আমি সেগুলোকে ভেক্টর রূপে কনভার্ট করে নিলাম। তোমাকে ভেক্টর রূপে কনভার্ট করতেই হবে, নাহলে তুমি এ সম্পর্কে কিছু বুঝতে পারবে না। তাহলে আমি কি বললাম, যে বৃষ্টির বেগ কার সাপেক্ষে, ম্যানের সাপেক্ষে, বেগ কত 4 কিলোমিটার/আওয়ার, সেটাকে আমি পুরো এরকমভাবে দেখো কনভার্ট করে নিয়েছি। ভেক্টরে কনভার্ট করতে গেলে কী হবে, যদি এইরকমভাবে কোনো ইয়ে হয়, বেগের অভিমুখ যদি এইরকম হবে থাকে, তাহলে আমি কী করলাম, এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট ভাগ করে নিলাম, কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছিল, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এখানে কী হলো, 4 cos θ হলো, cos 30 হলো, যেহেতু এইটা বেগের মান কত ছিল, এই বেগের মানটা কত ছিল, 4 কিলোমিটার/আওয়ার এরকম বেগে পড়ছিল। ওকে, তাহলে সেটাকে দুটো উপাংশে ভাগ করে নিতে এইসব উপাংশগুলো এসেছিলো। আচ্ছা, এটা কোন একটা উপাংশ কী হচ্ছে, নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর একটা উপাংশ কি, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। তাই জন্য কী করেছিলাম, আমি মাইনাস আই ক্যাপ লিখেছি, আর একটাকে মাইনাস জে ক্যাপ লিখেছি। বোঝা গেল, 4 sin 30 ক্ষেত্রে কী হবে, মাইনাস জে ক্যাপ হবে এটা, কারণ এটা নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। তাহলে এইগুলো আমরা মান বসিয়ে কী করলাম, এই অবধি আমরা পেলাম, ঠিক আছে। তাহলে এটা ভেক্টর রূপ কত ছিল, -2√3 আই ক্যাপ, ঠিক আছে, মাইনাস 2 জে ক্যাপ, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে এটা বোঝা গেল। এবার আমাকে কি বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় করতে হবে। তো আমি সব কিছু কি না ভ্যালু বসাবো এখানে, এগুলো আমি মুছে দিচ্ছি। দেখো এখানে সব কটার ভ্যালু বসাও। ম্যানের রেসপেক্টে বৃষ্টির বেগের এই ভ্যালু কত, -2√3 আই ক্যাপ, আচ্ছা, আর -2 জে ক্যাপ, প্লাস এবার কী হচ্ছে, ম্যানের বেগ কত হয়েছিল, 3 আই ক্যাপ, কারণ ম্যান কোন দিকের দিকে গতিশীল, এই দিকের দিকে, পজিটিভ এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। তাহলে ওভারঅল কী আসবে দেখো, তুমি আই ক্যাপের সব জিনিসগুলো এক জায়গায় আনো, আই ক্যাপকে কমন নিয়ে নাও, তাহলে কত হবে, -2√3 + 3 আই ক্যাপ -2 জে ক্যাপ। বোঝা গেল, এইটা এলো আমাদের। তো স্টুডেন্ট দেখো, এটাকে আমরা টোটাল সলভ করে কী হবে, এই লাইনটা থেকে এই লাইনটা পেলাম,
ঠিক আছে। এবার এই লাইনটাকে আমরা যদি সলভ করি, আরও সলভ করি কী হবে দেখো, এটাকে সিম্পলিফাই করলে কী হবে দেখো, এই দুটোকে ক্যালকুলেট করলে এদের মান ক্যালকুলেট করলে কী আসে, এই ভ্যালুটা আসে 0.464 আই ক্যাপ, ঠিক আছে। আর এটা কী যে মাইনাস 2 জে ক্যাপ যেমন ছিল 2 জে ক্যাপ, টোটালটা তাহলে বোঝা গেল। তাহলে ভিআরজি ভেক্টর তাহলে ভিআরজি ভেক্টর সমান কী এলো, এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি ভেক্টর, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি এরকমভাবে লিখি দেখো, -0.464 আই ক্যাপ প্লাস -2 জে ক্যাপ, যদি এরকম লিখি, তার মানে তাহলে কি বলছি যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা লব্ধি ভেক্টর কোনটা, ভিআরজি ভেক্টরটা। কারণ কি এই ভেক্টরকে আর এই ভেক্টরকে যোগ করেছি, যোগ করতে এই ভেক্টরটা পাচ্ছি, তার মানে কী হবে এই ভেক্টরটা এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি ভেক্টর। আচ্ছা, তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে তাহলে তার ডায়াগ্রাম যদি ড্র করি, দেখো এই ভেক্টরটাকে যে -0.464 আই ক্যাপ। আচ্ছা, যেহেতু মাইনাস আছে তাহলে কোন দিকের দিকে হবে, নিশ্চয়ই নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। মাইনাস আই ক্যাপ যেহেতু আছে, এটা নেগেটিভ আই ক্যাপ, তাহলে কী হবে এই বরাবর হবে, এই বরাবর, এটা কি নেগেটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে এটার ভ্যালু কত আছে 0.464, ওকে। এটা মাইনাস আই ক্যাপ, ঠিক আছে, মাইনাস আই ক্যাপ। আচ্ছা, আরেকটা কী ভ্যালু আছে -2 জে ক্যাপ। -2 জে ক্যাপ কোন দিকের দিকে হবে, এই দিকের দিকে, -2 জে ক্যাপ। তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর কোনটা, এই ভেক্টরটা। তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে তোমরা জানো এই দুটো ভেক্টরকে কীভাবে আমি এইভাবে লিখতে পারি, দেখো এই ভেক্টরকে যদি শিফট করে এখানে লাগাই, প্যারালভাবে তো ভেক্টরকে শিফট করা যায়, এখান থেকে এখানে শিফট করা যায়। তাহলে এই ভেক্টরটাকে আমি জাস্ট এখানে ড্র করছি, কোনো অসুবিধা নেই। 2 জে ক্যাপ যেমন ছিল, যেমন মান ছিল, যেমন অভিমুখ ছিল তেমনই রেখেছি, যা শুধু এখানে ছিল এখানে শিফট করে নিয়েছি। তাহলে দেখো এই দুটো ভেক্টর যদি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহু হয়, তাহলে কি বিপরীত ক্রমে বাহুটা কী হবে, নিশ্চয়ই তার লব্ধিকে নির্দেশ করবে। তার লব্ধিটা নিশ্চয়ই এরকম হবে, দেখো এটা দুটোকে কী হিসাবে নিয়েছি, অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে নিয়েছিলাম, তার লব্ধি ভেক্টরটা কি ক্লকওয়াইজ হলো। তাহলে এটাই হলো লব্ধি ভেক্টর, এবং লব্ধি ভেক্টরটা কি ভিআরজি ভেক্টর। তাহলে ভিআরজি ভেক্টরে তাহলে ভেক্টর ফরম্যাটও আমরা জানি। এবার কী হচ্ছে, এর মান নির্ণয় করতে হবে। ভিআরজি ভেক্টরের মান নির্ণয় করতে গেলে তাহলে কী করতে হবে, ভিআরজি এই ভেক্টর যদি আমরা মান নির্ণয় করতে যাই, তাহলে কী হবে, √ অফ কী করতে হবে, √ অফ এই যে 0.464 তার স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। কারণ কী হবে দেখো, এই যে লব্ধি ভেক্টরটা দেখো একটা কি সমকোণী ত্রিভুজ গঠন করেছে, লব্ধি ভেক্টরটা কী হবে, সমকোণী ত্রিভুজের অতিভুজ। দেখো এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পর কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর এটা তার ঠিক অতিভুজ। তাহলে অতিভুজ সমান কি জানি, লম্ব স্কোয়ার। লম্বের মান কত, যদি এই কোণের সাপেক্ষে যদি ভাবি এটাকে লম্ব হবে, তাহলে লম্বের মান কি 2, আর ভূমির মান কি 0.464। তাহলে এটার স্কোয়ার আর এটার স্কোয়ার করলে কী হবে, এর মান বেরিয়ে যাবে। এর মান তাহলে বের করো, তাহলে কত আসে এটা তোমরা ক্যালকুলেট করে নাও, 0.464 এর স্কোয়ার করো প্লাস কার করো 2 স্কোয়ার করো, তার রুট করলে একটা মান আসবে। তাহলে সেটাই কার মান হবে, ভিআরজি ভেক্টরের মান। এবার যদি তোমাকে অভিমুখ নির্ণয় করতে বলে, তাহলে অভিমুখ কীভাবে নির্ণয় করবে, অভিমুখ। আচ্ছা দেখো এই ভেক্টরটা কেমন রূপ এরকম ছিল, ডায়াগ্রামটা অবশ্যই ড্র করবে, না পারবে না। আচ্ছা, তাহলে বৃষ্টিটা কী হচ্ছে, বৃষ্টির প্রকৃত বেগ কী, এইভাবে বৃষ্টিটা প্রকৃত এইভাবে পড়ছে, বৃষ্টির প্রকৃত কীভাবে এইভাবে পড়ছে, কত অ্যাঙ্গেলে পড়ছে সেইটা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে কত অ্যাঙ্গেলে পড়ছে সেটা কীভাবে নির্ণয় করবে, এই কোণের মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে অনুভূমিকের সঙ্গে সে তো বলেছে দর্শকটা, অর্থাৎ কিনা যে ব্যক্তি ভাবছে কি 30 ডিগ্রি কোণে পড়ছে, অ্যাকচুয়ালি বৃষ্টির প্রকৃত কত কোণে পড়ছে, অনুভূমিকের সঙ্গে কত কোণ করে পড়ছে সেই কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে এই কোণের মান যদি নির্ণয় করতে যাই, তাহলে কী হবে দেখো, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। তাহলে আমরা বলতে পারি ট্যান থিটা সমান, লম্বের মান কত আছে, এই কোণের সাপেক্ষে লম্বের মান কী হবে 2 ছিল, অর্থাৎ 2 মানে কি, তার শুধু মানটা নেব, 2টা নেব। আচ্ছা, এর মান কত ছিল 0.464, তার ট্যান থিটা সমান কি 2/0.464। আচ্ছা, তাহলে থিটা সমান কী হবে, থিটা সমান হবে ট্যান ইনভার্স 2/0.464। তাহলে এটা করলে কী হবে, থিটার মান পেয়ে যাবে যে কত অ্যাঙ্গেলে অ্যাকচুয়ালি বৃষ্টিটা পড়ছে প্রকৃত। এটা তো ব্যক্তিরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছে, তখন ব্যক্তিটার সাপেক্ষে কী বৃষ্টির বেগটা কেমন হচ্ছে, 30 ডিগ্রি কোণে পড়ছে বৃষ্টিটা, কত বেগে, 4 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে বৃষ্টির অ্যাকচুয়ালি এটা প্রকৃত বেগ না, প্রকৃত বেগ তোমরা কীভাবে নির্ণয় করবে না, এর স্কোয়ার করে 0.464 তার স্কোয়ার করবে
প্লাস টু স্কোয়ার করলে কী হবে, তার মান পেয়ে যায়। কারণ কি, প্রকৃত বেগটা কি একটা অতিভুজ হিসাবে কাজ করছে। এখানে দেখো এই যে এই ভেক্টর আর এই ভেক্টর লব্ধি ভেক্টর কি VRG ভেক্টর, আর VRG ভেক্টর এটাকে নির্দেশ করছে, এইটাকে। আর এটা কি একটা অতিভুজ, এই সমকোণী ত্রিভুজ একটা অতিভুজ, আর অতিভুজ সমান কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটাকে এই কোণের সাপেক্ষে এটা লম্ব হবে, এটা ভূমি হবে। তার লম্বের মান কত ছিল 2, তাই তো 2 যে নিচে বরাবর এই যে 2 যে আছে নিচ দিকে, কারণ নেগেটিভ যে যেহেতু আছে সেহেতু কি যে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। তার 2 স্কোয়ার আর এটা কি 0.464 তার স্কোয়ার করতে হবে, করলে মান নির্ণয় হয়ে যাবে, ঠিক আছে। একটু আগে আমি বলেছিলাম যে 2 স্কোয়ার করো আর কি প্লাস 0.464 তার স্কোয়ার করলে কী হবে, এটার যে ভ্যালু আসবে, তাহলে রুট ওভার অফ এটার যে ভ্যালু আসবে সেইটা হবে কি না VRG ভেক্টরের মান, অর্থাৎ বৃষ্টির প্রকৃত বেগের মান। আর যদি বলে বৃষ্টিটা কত অ্যাঙ্গেলে পড়ছে প্রকৃত, দেখছে কিনা ব্যক্তিরা ভাবছে 30 ডিগ্রি কোণে পড়ছে, তাহলে বৃষ্টি অ্যাকচুয়ালি প্রকৃত কত কোণে পড়ছে, তাহলে সেইটা হলো থিটা সমান tan ইনভার্স 2/0.464। এর ভ্যালু বসালে কী হবে, তুমি থিটার মানটাও পেয়ে যাবে। বোঝা গেল।